ইতিহাসে এমন কিছু দিন আসে যা সবকিছুকে ওলটপালট করে দেয়। ২১শে জানুয়ারি ২০২৬ ঠিক এমনই একটা দিন ছিল। মাত্র এই একটা দিনে বিশ্ব রাজনীতির গতিপথ এমনভাবে পাল্টে গেল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তৈরি হওয়া পুরো সিস্টেমটাকেই নাড়িয়ে দিয়েছিল। চলুন আজ আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব যে কিভাবে সেদিন বিশ্বের নিয়মকানুন নতুন করে লেখা হয়েছিল। ভাবুন তো একবার, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কয়েক দশক ধরে চলে আসা জোট, বিভিন্ন প্রতিষ্ঠান আর আন্তর্জাতিক আইনের মতো ধারণাগুলো একটা কঠিন বাস্তবতার মুখোমুখি হল। বলা যায়, এই একটা দিনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বব্যবস্থার মূল ভিত্তিটা যেন কেঁপে উঠেছিল। আর এই সব ঘটনা ঘটছিল বিশ্বের ৩টি ভিন্ন জায়গায়: সুইজারল্যান্ডের ডাভোসে, আমেরিকার নিউ ইয়র্কে আর মধ্যপ্রাচ্যের জেরুজালেমে। শুনতে হয়তো আলাদা লাগছে, কিন্তু এই ৩টে ঘটনা একসাথে মিলেমিশে বিশ্বশক্তির ভারসাম্যে একটা বিরাট পরিবর্তনের সংকেত দিচ্ছিল। তো চলুন ডাভোসের ঘটনাটা দিয়েই শুরু করা যাক। দিনের সবচেয়ে বড় নাটকটা শুরু হয়েছিল আর্কটিক অঞ্চলকে ঘিরে। এখানে একটা মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে পুরনো মিত্রদের মধ্যেই এমন এক দ্বন্দ্ব শুরু হলো, যা কিনা জোট বা অ্যালায়েন্সের ধারণাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। এখানে যুক্তরাষ্ট্র তার প্রস্তাবিত গোল্ডেন ডোম মিসাইল সিস্টেম বসানোর জন্য ডেনমার্কের ওপর যে অস্ত্রটা ব্যবহার করছিল সেটা হলো কোয়ার্সিভ ডিপ্লোম্যাসি বা বল প্রয়োগমূলক কূটনীতি, মানে সরাসরি চাপ দিয়ে নিজের দাবি আদায় করা। আর এটাই একটা নজিরবিহীন সংকটের জন্ম দেয়। ব্যাপারটা বেশ জটিল হয়ে গিয়েছিল। একদিকে আমেরিকার নিরাপত্তা আর অন্যদিকে তার মিত্র ডেনমার্কের সার্বভৌমত্ব। যুক্তরাষ্ট্র যখন গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ পেতে ইউরোপের ৮টা দেশের ওপর বিশাল শুল্ক বসানোর হুমকি দিল, তখন পুরনো বন্ধুত্ব একটা বড় ধরনের চির ধরল, আর ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেল। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল এই সংকটের সমাধান। ২১শে জানুয়ারি ডাভোসে ন্যাটোর মধ্যস্থতায় একটা নতুন ফ্রেমওয়ার্ক চুক্তি হল। এর ফলে দেখুন, যুক্তরাষ্ট্র তার কৌশলগত লক্ষ্য পেয়ে গেল, ডেনমার্কও তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারল, আর ন্যাটোও প্রমাণ করল যে তারা এখনও প্রাসঙ্গিক। কিন্তু এই খেলায় কৌশলগতভাবে পিছিয়ে পড়ল রাশিয়া আর চীন। আর ডোনাল্ড ট্রাম্পের একটা কথা থেকেই এই চুক্তির আসল চরিত্রটা পরিষ্কার বোঝা যায়। উনি এটাকে বলেছিলেন একটি চিরস্থায়ী চুক্তি। মানে এটা কোনো সাধারণ অ্যালায়েন্স ছিল না, এটা ছিল একটা লেনদেন যা চিরদিনের জন্য আর্কটিক অঞ্চলের ভূরাজনীতিকে বদলে দিয়েছে। একদিকে যখন পুরনো জোটের নিয়ম ভাঙছে, ঠিক তখনই আরেক দিকে বিশ্ব শাসনের জন্য একটা একেবারে নতুন ধারণা সামনে আসছিল। এদিন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল বোর্ড অফ পিস বা শান্তি বোর্ড নামের একটি সংস্থা, যা কিনা সরাসরি জাতিসংঘকেই চ্যালেঞ্জ জানাচ্ছিল। এই নতুন সংস্থার সবচেয়ে বিতর্কিত দিক কী ছিল জানেন? এই বোর্ডে একটা স্থায়ী আসন পাওয়ার ফি ছিল $1 বিলিয়ন। ভাবা যায়? মানে এখানে ক্ষমতা আর প্রভাবের খেলাটা হবে সরাসরি টাকার বিনিময়ে। এখানেই আসল পার্থক্যটা দেখুন। একদিকে জাতিসংঘ বলছে সব রাষ্ট্র সমান, তাদের সার্বভৌমত্ব সমান, আর অন্যদিকে এই নতুন বোর্ড বলছে যার টাকা আছে তারই প্রভাব বেশি। এটা একটা প্লুটোক্র্যাটিক সিস্টেম, মানে ধনীদের শাসন। এটা বিশ্ব শাসনের এতদিনের ধারণার ওপর একটা বিরাট আঘাত। আর এর নেতৃত্বে কারা ছিল শুনলে আরও অবাক হতে হয়। রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি ছিলেন বড় বড় ব্যবসায়ী আর ব্যক্তিগত প্রতিনিধিরা। এর আগে আন্তর্জাতিক কোনো সংস্থায় রাষ্ট্রীয় আর ব্যক্তিগত স্বার্থের এমন অদ্ভুত মিশ্রণ দেখা যায়নি। আর নাটকীয়ভাবে সেদিন ইসরায়েলও এই বোর্ডে যোগ দিল। আসলে তুরস্ক, মিশর আর সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তিগুলো আগেই যোগ দিয়েছিল, তাই একা হয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে ইসরায়েলের কাছে আর কোনো উপায় ছিল না। এ থেকেই বোঝা যায় এই নতুন ব্যবস্থাটা কত দ্রুত প্রভাবশালী হয়ে উঠছিল। তো একদিকে রাজনৈতিক জোট ভাঙছে, নতুন সংস্থা তৈরি হচ্ছে, আর ঠিক সেই সময়ই বিশ্ব অর্থনীতিতেও একটা বড় ওলটপালট ঘটছিল, একটা ঐতিহাসিক বাণিজ্য চুক্তির মাধ্যমে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন ইউরোপীয় ইউনিয়ন আর ভারতের মধ্যে হওয়া মুক্ত বাণিজ্য চুক্তিটাকে ঠিক এভাবেই বর্ণনা করেছিলেন, সকল চুক্তির জননী। এই একটা কথাই বুঝিয়ে দেয় চুক্তিটা কতটা বিশাল ছিল। সংখ্যাটা একবার ভাবুন, এই চুক্তির মাধ্যমে প্রায় ২০০ কোটি মানুষের একটা বিশাল বাজার তৈরি হলো, যা বিশ্বের মোট জিডিপির প্রায় ১/৪ নিয়ন্ত্রণ করবে। একদিকে আমেরিকার শুল্কনীতি আর অন্যদিকে চীনের অর্থনৈতিক চাপ, এই দুয়ের মধ্যে ইউরোপ আর ভারতের জন্য এটা ছিল নিজেদের মতো করে চলার একটা রাস্তা। এখন মূল প্রশ্নটা হলো, ২১শে জানুয়ারির এই যে ৩টে আলাদা আলাদা ঘটনা, এগুলো একসাথে আমাদের ভবিষ্যতের জন্য কী বার্তা দিচ্ছে? পুরো ছবিটা বুঝতে হলে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের দুটো প্রধান তত্ত্বের দিকে তাকাতে হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব ব্যবস্থাটা মূলত এই ধারণার উপরই চলছিল। সহজ কথায় সবাই মিলেমিশে নিয়মকানুন মেনে চললে সংঘাত এড়ানো সম্ভব। জাতিসংঘ বা ন্যাটোর মতো প্রতিষ্ঠানগুলো এই ধারণারই প্রতীক। কিন্তু ২১শে জানুয়ারির ঘটনাগুলো দেখাচ্ছে যে বিশ্ব ব্যবস্থা এখন এই দ্বিতীয় তত্ত্বের দিকে ঝুঁকছে। মানে এখানে সহযোগিতা বা আদর্শের চেয়েও বড় হলো নিজের দেশের স্বার্থ আর ক্ষমতা। কে কতটা শক্তিশালী সেটাই আসল কথা। দেখুন, প্রত্যেকটা ঘটনাই কিন্তু একই দিকে ইশারা করছে। গ্রিনল্যান্ডের সংকট মিটল একটা ডিলের মাধ্যমে, কোনো আদর্শের ভিত্তিতে নয়। জাতিসংঘকে চ্যালেঞ্জ জানাচ্ছে টাকা দিয়ে প্রভাব কেনার একটা ব্যবস্থা, আর নতুন অর্থনৈতিক জোট তৈরি হচ্ছে নিজেদের স্বার্থ রক্ষার জন্য। আসলে বিশ্ব ধীরে ধীরে আদর্শের চেয়ে লেনদেন বা ডিল ভিত্তিক সম্পর্কের দিকেই এগিয়ে যাচ্ছে। ২১শে জানুয়ারি ২০২৬ আমাদের সামনে এই বড় প্রশ্নটাই রেখে গেছে। এমন এক পৃথিবীতে কি আমরা পা রাখছি যেখানে শক্তিশালী চুক্তি বা ডিলগুলোই হবে নতুন নিয়ম, আর পুরনো আদর্শের কোনো জায়গা থাকবে না? আর যদি তাই হয়, তাহলে এই নতুন বিশ্বের জন্য আমাদের কি মূল্য দিতে হবে?